তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি কারণ সে কোথায় আছে আমি এগুলি বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি ওরা ওদের নিজেদের বাসায় চলে যায়, আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে তাদের থাকার জায়গা নাই, এরকম অনেকেই আকুতি গুতি করে আর কি। তো ওনারা বলেছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসায় এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসা আসার পথে দেখা যায় অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময়। ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তো ওরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল কতক্ষণ জ্বালিয়ে রাখবে। চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে, গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়, এত রাতের বেলা। তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে, ওনার মাদ্রাসা এটা। তো ওরা কি করলো, মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ওই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায়, বলে ও তো ঘুমাচ্ছে, ওরা ডাক দে, ওকে উঠা। তো উনি কি করলো, মানে হুজুরের ধমকের এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকির কোঠালা যায়, একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে, বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয়ে দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করলো, হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল দাঁড়ায়, উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই, মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় ঘুমাচ্ছে। তোমার হুজুর বিশাল ধরে একটা ঝাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন। ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা।
আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বলল, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো ইটস নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না, স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুরের গায়ের থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলা মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচন্ড, মানে হুজুরকে ওরা প্রচন্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কোথা থেকে কি ধরে বসে হয়তো পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল, ওই শ্মশানের পাশে তারা এসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে যে এই শ্মশানটা এত পুরানো, জেনে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বলল যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক। হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়, এরকম ডাট। মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত, এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায়, এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, এটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে মানে নামিয়ে রাখলো, আর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে, এরকম অবস্থা। তো হুজুর বলল যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়বো, আমি তো কায়দাই পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়বো? ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দায় ঠিক মতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি জানি না, পড়তে পারি না। হুজুর কে এই কথা বলার আগে উনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা, যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার ও কায়দায় একটা ভুল করেছে। তো হুজুর ওই দিন ওকে খুব বেদ দিয়ে পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না, তাহলে আমি কোথার থেকে কি পড়বো? আর এটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, মানে লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সবকিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে। লাশটা খোলার পরে দাড়ি টাড়ি আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুরটা ওই সময় বলছে যে সূরা ইয়াসিন পড়, তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে লাগলো। উনি কি করলো, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল, এবং উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি। দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ, এটা যে ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এইটাই আজকে বিয়ের খাওয়া, এইটাই খাবো, তুই সূরা ইয়াসিন পড়, এটা পড়লে আরো সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল। শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল, হুজুরটা আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল, এবং অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করলো। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো, এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে, এবং উনি বিসমিল্লাহির রহমানির রহিমই পড়ছে, আর কিছু পড়ছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে অনেকগুলো, ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো, ওই লাশটার চারিপাশে থাকলো, মানে ওই লাশটাকে শুকছে বা চাচ্ছে এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল। পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানি পড়তে পড়তে একটু সামনে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দির ভেতরে ঢুকে গেল। কিন্তু তখন ওই কুকুররা তার পেছা ছাড়ে না, তাকে তাড়া করতে করতে মন্দির ভেতরে কুকুর সহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য
এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাফেজ, মানে পরে হাফেজ হন আর কি অন্য মাদ্রাসা থেকে। তো আমি ওনার ঘটনা বলতে যে আমি খুব হয়ে গেলাম যে মন্দিরের ভিতরে ঢুকে উনি পুরো মূর্তির উপর উঠে যায়, এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে মানে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে। উনি হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসল ভাই উনি ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই, এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার আর কিছু মনে নাই। ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে আমার সারা শরীরে ক্ষত বিক্ষত। আমার মা আমাকে কান্না করছে, মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে, তোমরা কোথা থেকে আসলা, কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না জাকিরের কি অবস্থা। তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা। বলে তোমরা কিভাবে খবর পেলা? বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে, আসলে গতকালকে তোমাদেরকে। তাহলে কাহিনী কি? বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে। বলে কিভাবে? বলে যে ওখানে রাতের বেলা একজন একদল লোক এসে একটা ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো, ওই জায়গায় ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নাই, এটা সামহাও কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনি জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছে, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময় কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টের রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান এটা রোড অ্যাক্সিডেন্টে। তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। আচ্ছা, তো উনি আমাকে আগেই বলেছিল যে আলিফ ভাই আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনাটা কালেক্ট করেন, আজ থেকে 15 বছর আগের ঘটনা। ওকে। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায় আপনার একটা জায়গা আছে ভাটের খিল গ্রাম, এবং নামার বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে তাদের গ্রামের বাড়ি ভাটের খিল, সীতাকুণ্ড থানাতে পড়েছে আর কি। তো উনি ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগং শহরে একটা গার্মেন্টসে চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবা ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। তেমন সময় ওনাকে রাজি করানো হয় যে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথে কাছে মোবাইল তখন দাম অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখানো, তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিনের মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের। তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেজন্য তিনি প্ল্যান করে এরকম ভাবে একটা প্ল্যান করে ঠিক আছে আমি তোমাদের কোথায় মেয়ে দেখবো, এবং যথারীতি উনি চিটগং থেকে সীতাকুণ্ড আসেন আর কি বাস দিয়ে। সেদিন নামতে নামতে রাতে 1টা বেজে যায়। ঘটনা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি ওই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি যে আমি ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়, ঘড়িতে দেখি রাত 1টার বেশি বাজে, এবং চারিপাশটা তেমন অন্ধকার না, কিছু আলো আছে, আকাশে পূর্ণিমা কমপ্লিট চাঁদের আলো চাঁদের আলো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, ওই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা ব্যাপার মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না। এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা নিচে হারিকেন টাইপের একটা ভ্যান। তো ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায়, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে, 2টা রো, ওই লেগুনার মতো 2টা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থা একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে।
এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে, এবং ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে এসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই। আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না, আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আসে তাই দিন। আপনি কই যাবেন বলেন তো? বলে যে আমি ভাটের খিল যাব। বলে যে ভাটের খিল তো আমিও যেতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি করলো, ভ্যানের মধ্যে উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো ব্যাগ, মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠলো, ভ্যানে ওঠার পরে ওনার লাগেজ উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে ওই গ্রামটা, ওই ভাটের খিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে দুটা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই লাশ কোথার থেকে পাইলা? ওই যে এই লাশটা আমাকে থানার থেকে দিছে। লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস ঠিকানা আছে, আমি এটা পৌঁছায় দিব। বলে যে কোথায় পৌঁছায় দিবা? বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টাই পায়েন না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে একটা লাশের সাথে যাইতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু যাতে তাকে অ্যাটাক না করে, এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না। কেউ যদি হেঁটেও যায় মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না। তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠেন। এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাতের বেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি? বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, 3 নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আর একটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি? উনি চিন্তা করে মনে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ,
অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আসে নিয়ে যান। তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি থানার কেউ নাকি? বলে না না আমি থানার কেউ না। বলে তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে ভাই আরেকটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকাইয়ে দেখে তার পিছনে 4 জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে। এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি ভ্যান রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছু দেখে 4 জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা 4 জন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই। আর যাই হোক এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ টাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায় এবং সূরা নাস পড়তে পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, প্রথমে পরে সূরা নাস এবং পরে সূরা ফালাক পড়তে পড়তে জোরে জোরে পড়তে পড়তে খুব জোরে জোরে পড়তে পড়তে পিছনে চলে যায়। দূর মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে এই 4 জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায় এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করবো। যাই হোক উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে জোরে মারছে এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয় এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক 7-5 চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই। উনি ওনার আগানো দেখে ওই 4 জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই 4 জন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে অনেক হাঁটলো, অনেক দৌড়াচ্ছে দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাগ ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত আর পরিচিত কেউ না। জিজ্ঞেস করে ভাই আমি কোথায় আছি? বলে এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওনাদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা এবং ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি তার দিনের বেলায় তার এলাকায় পৌঁছায় এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে মানে বাবা মার সাথে দেখা করে আর কোনো দেরি করা নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে ভাই আমি তো কিছু বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশ কি গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি না রে ভাই গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করেন না তিনি। পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে তিনি দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করবা, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন বা আপনার কি মনে হয়, আমি কি
মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল। বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়েন। আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল। আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেসড ছিল আর কি, আছর করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে মানে ওনারা এলাকায় কিন্তু ওই ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল, কিন্তু পাগল অবস্থায়। তো ঘটনা 1971 সালের পরের ঘটনা আর কি, যুদ্ধের পরে। যার ঘটনা বলবো তার নাম আবুল ফজল, ডিরেক্ট নাম, এটা কোনো ছদ্ম নাম না, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। 1968 সালে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে এবং এরপরে তিনি চলে যান যুদ্ধে। যুদ্ধ থেকে এসে উনি ওনার বিক্রমপুর ওনার গ্রামের বাড়ি ছিল, ওটাতে মাইগ্রেট করে ঢাকায়, পুরান ঢাকায়। এবং আমি বলবো না কোন জায়গায় তিনি বাড়িটা নেন, ভাড়া নেন আর কি। ভাড়া নেওয়ার মানে কি, শুরুতে একটা জায়গায় থাকতে আসেন, আর যেই জায়গায় থাকতে আসেন সেটা একটা আপনি পাকিস্তানি বিহারির বাড়ি ছিল আর কি। তো সেখানে শুরুতে তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকে, পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করব কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে 4 কোণা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি। তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেইখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত, লোহার একটা মই ছিল আর কি, ওটা আবার দেয়ালের সাথে অ্যাটাচ করা। ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বলতে আর কি, ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে, হাত পা কোনোভাবে নাড়াতে পারত, আচ্ছা, কিন্তু হাঁটতে পারত না, নিজে খেতে পারত না, তাকে খাইয়ে দিতে হতো। কথা বলতে গেলেও জড়তা ছিল এবং সম্পূর্ণ কথা বলতে পারত না। তারপরেও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি অনেক আরবি শিক্ষা দিয়েছেন, এবং যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তে নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো, খুব নামাজি একটা ছেলে ছিল। কিন্তু কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার মানে একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই কাউকে ডাকতে গেলে লাঠিতে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করত। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন, তারপরও সবাই সহ্য করে অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যাইতেন, বিকালে আসতেন আর কি, সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি ওই যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, রাত যেত আসতো। আর 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে কিছু মানে ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে 2 জন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে, ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পেছনে যেহেতু আর একটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই 2 জন লোককে নিয়ে দৌড়ে ছাদে যায়। ছাদে যে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই, এবং ছাদের কর্নারে একটা ছেলে, মানে ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে। দৌড়ে ছাদের কোনায় যায়, যে দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপড়াচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না, একদমই। তাকে কোলে করে, ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর, বাসার নিচে নামে। কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্সে আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় ওর বড় ছেলের সাথে। দাদাকে তো দাদা তো আমার পাশেই ছিল,
কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখেছি, ওখানে গেল কিভাবে? তো ওনার মাথার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন জেগে ওঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে, এবং লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন, আশেপাশের লোকজন পরিচিত, তো এরকম কাউকে খুঁজে পায় নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিনরাত। তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমের জন্য উঠতে হতো, দেখা যায় বাইরে ওই 2জন লোক গেটের পাশ দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেসের মধ্যেও দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুরূহ ছিল। কোথায় পাওয়া যায়, কোথায় যাবে, তো উনি তেমন খোঁজাখুঁজিও করেন নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই 2জন লোক দাঁড়িয়ে আছে, আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেদিন অক্টোবর, শীত ঘনায় আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্রাবের জন্য বেগ ওঠে আর কি, এরকম যে রাত্রেবেলা ওঠার জন্য সেই বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে পথে তার ছেলের রুমটা পড়ে। তার বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে 2টা লোক তার ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 2টা লোক গেটের পাশে দাঁড়ালো, ওটার কোনো মানে নাই। দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে যে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা। দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু না, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি। আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম, আর ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচড, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো ওই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরা বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপরে উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, দক্ষিণ দিকের যে ড্রেনটা আছে সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো। দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। আহারে! এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময়ে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করে দিল। কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থাও তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে বাড়ির ভেতরে এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত, এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার, যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি জিনিসটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছিলেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটল কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পড়ে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে হচ্ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে সারা শরীর জুড়ে, ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা চাকা সব চাকা চাকা জিনিসপত্র। তো যাই হোক, দাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল সন্ধ্যার পরে, হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। তো আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্না করতে দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে।
সবার সামনে সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো? তুমি সবাই তো হাতটা বেড়েছে তো সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হচ্ছে যেহেতু মরা বাড়ি, তুমি কোনো কিছু করো না। আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে ছেলে হারানোর যে মানে কষ্ট সে নিতে পারছে না অথবা কিছু সহ্য করতে পারছেন না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2 দিনই 3 দিনই দেখেছে। পরবর্তী সময় 2জন আত্মীয় তাদের বাড়িতে ছিল। তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায় এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়। তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলেটা মাঝখানে ঘুমাতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যায়, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে। চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে কে জানি দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা চিরে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা। তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো বা হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাবার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পথে একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখে মানে ওই মহিলা ঘটনা এরকম হয়ে উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে ছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কটা পিছন হয়ে সেপটিক ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা। এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না এবং যেই চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যাবসায় চলে আসে। তার কাছে লোকজন আসতে চায় না, আসে না। কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। উনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা। কিছু সময় দেখতো হচ্ছে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকেন। ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদি গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি আসলে। ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে। বহুবার চেষ্টা করেন তিনি ইঁদুর মারার বিষ দিয়ে, চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করে নাই। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরের সন্তানই ছিল বড় ছেলেটা এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো ওটা তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলো ডাকাডাকি করত, তার কাছে এক প্রকার বিরক্তি তাহলে সবার সামনে সে স্বীকার করেন এটা। এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী, উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো না 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড।
এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না। তো আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনাটা যে ঘটেছিল তার বাসায় এত মানুষ দেখতো, এত শিয়ালের মতো কুকুর ডাকতো, এইসব জিনিস, অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না, এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে এই হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে যেই মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার। তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। কি পড়তো এটা তো আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এতদিন আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো, এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং জিনগুলাই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষকে মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময় তো ভাইয়া ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমে সবাই মারা গেছে, সবার নর্মাল ডেথই ছিল, খালি এই যেই মহিলাটা খুন করেছিল তার ছেলেকে, তিনি মারা গেছেন খাদ্যের অভাবে। গোপালগঞ্জ জেলার আর কি শেখ জাহিদ নামে একজন আমাকে ঘটনা পাঠিয়েছিল। এটা তার দাদার ঘটনা, 1987 সালের ঘটনা। এবং তিনি পেশায় ছিলেন একজন গ্রাম্য ডাক্তার আর কি, গ্রামের ডাক্তার। মানে ওই সময় একটা ট্রেনিং নিয়ে তিনি গ্রামের গরিব, মানে যারা ঢাকায় আসতে পারত না, একটা প্রাইমারি ট্রিটমেন্ট করতেন আর কি। মানে এমবিবিএস ডক্টর ছিলেন না, মানে গ্রামের ডাক্তার ছিলেন আর কি। তো রেগুলার সময় মাগরিবের, মানে রেগুলারলি তিনি রোগী দেখেন মাগরিবের আজান, মানে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়ে সে মোটামুটি তার দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসেন। ওই দিনও ব্যতিক্রম কিছু না, মাগরিবের নামাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবেন, এমন সময় দেখা গেল বাইরে, তার দোকানের বাইরে কয়েকজন লোক এসে দাঁড়িয়ে আছে এবং তাকে নিয়ে যেতে এসছে। বলে যে পাশের বাসে অমুক খুব অসুস্থ, এবং উনিও জানতেন যে উনি অসুস্থ আর কি, যে অমুক খুব অসুস্থ, আপনি তো আমাদের সাথে চলেন আর কি, ওনার অবস্থাটা দেখেন কি অবস্থা, মনে হয় সময় নাই আর। তো উনি বলে দোকান বন্ধ করে ওনাদের সাথে গেলেন, এবং বাড়িতে যাওয়ার পর দেখলেন যে উনি আর জীবিত নাই আর কি, যে লোকটার জন্য গেছেন আর কি। তো যেহেতু জীবিত নাই, তো এখন দাফন কাফনের জন্য লোকজন সব ডিসিশন নিচ্ছে, এবং ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন এবং ওনার 2 ছেলে ঢাকা শহরে ঢাকায় থাকতো, এই জন্য গোপালগঞ্জে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো জানাজা হয় রাত্রে 1টার দিকে। রাত্রে 1টার দিকে জানাজা হওয়ার পরে কবরস্থানে কবরস্থ করার পরে ওনাকে ওই বাড়ির থেকে লোকজন বলে, যেহেতু রাত্রে বাড়িতে যাবেন আপনি থেকে যেতে পারেন। তখন যে আমাকে ঘটনা পাঠিয়েছেন তার বাবা তখন ছোট আর কি, যে আমার ছোট, তার বাবা না, সরি তার চাচা তখন ছোট, বলে আমার বাচ্চা ছোট আছে বাড়িতে, আমাকে যেতে হবে, আমি চলে যাব, সমস্যা নাই, আপনি টেনশন করেন না। তো তার যে বাড়ি থেকে তিনি তার বাড়িতে যাবেন, সেই বাড়িটা যাওয়ার আগে দিয়ে ওই বাড়ি থেকে রাস্তা, একটা পাকা রাস্তায় উঠতে হতো, এবং এই পাকা রাস্তা পর্যন্ত পুরোটাই একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হতো, এবং পাকা রাস্তা দিয়ে আবার কিছু দূর আগানোর পরে আবার বাম সাইড দিয়ে নেমে কাঁচা রাস্তায় নেমে তার বাড়ি দিকে যেতে হতো। তো তিনি কি করলেন, ওই বাড়ি থেকে রওনা দিলেন, এবং 7-5 চিন্তা করতে করে আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। তো বাঁশঝাড়টা পুরোটাই অন্ধকার ছিল আর কি। তখন মানে আশেপাশে আলো থাকলেও বাঁশঝাড়ের কারণে কোনো কিছু দেখা যায় না, এরকম অবস্থা। অনেক বড় বড় গাছ ছিল। তো ওই বাঁশঝাড় দিয়ে যাওয়ার পথে হাতের বাম দিকে পরে কবর, অনেক কবর বলতে রাসেল ভাই, মানুষ মারা গেলে যে বাউন্ডারি লেস কবরগুলো, এখানে মানে কবরস্থান সবাই জানে, কিন্তু ওইটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা পাকা রাস্তার দিকে উঠে উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলো তার সামনে যে একটা বিড়াল দৌড়ে গেল। খুব সিম্পলি, খুব নর্মালি তিনি বুঝলেন যে বিড়াল যেতেই পারে, খুব আহামরি কিছু না। উনি হাঁটা দিলেন, এবং উনি এসব জিনিস খুব কম বিশ্বাস করতেন, যে তার উপরে কিছু আছর করবে, তাকে কেউ ভয় দেখাবে, তিনি কিছু দেখবেন, যেহেতু আগে কিছু দেখেননি, এখনো কোনো কিছুর ভয় নাই তার।
তিনি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওঠার আগেই আরেকটা কুকুর তার সামনে দিয়ে পার হয়ে যায়। কুকুরটা বেশ বড় সাইজের, রাস্তা পার হয়ে যায় এবং তিনি পাকা রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতে করতে পাকা রাস্তায় উঠে যান যে এখন কোনো প্রবলেম হয় না, এখন তো পাকা রাস্তায় উঠে গেছি, পাকা রাস্তা থেকে নেমে গেলে তো আমার বাড়ি 4-5 মিনিট। পাকা রাস্তা দিয়ে কিছু দূর সামনে আগাতেই তিনি দেখলেন যে ওই বিড়াল কুকুরগুলা, বিড়াল না কয়েকটা কুকুর তার সামনে দিয়ে আসছে এবং তাকে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে, জেন না বা কিছু ঘেউ ঘেউ করে তাকে তাড়ানোর চেষ্টা করছে যেখান থেকে চলে যাওয়া কিছু একটা। তো তাদের বাড়িতে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা শ্মশান ঘাট পড়ে এবং শ্মশান ঘাটের সামনে যেটা গেট ছিল এরকম যে উনি যে ভাইতে বাম দিকে নামবে আর ডান দিকে পরে শ্মশান ঘাটটা, উনি হঠাৎ করে দেখলেন যে শ্মশান ঘাটে একটা লাশ পড়ছে। তো এতক্ষণ ধরে উনি হাঁটছে, তার কাছে মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে। কয়েকবার সে পিছনে তাকায়ও যে পিছনে কেউ আছে কিনা, উনি দেখে যে না পিছনে কেউ নাই। এরকম একবার পিছনে ঘুরেই ফেলে যে মনে হচ্ছিল পিছনে কেউ আছে বা 100 গজ 200 গজ পিছনে কেউ হাঁটছে, পিছনে তাকে দেখে না কেউ নাই। তো হঠাৎ করে এই শ্মশানে আসার পর তিনি দেখলেন অনেকগুলো মানুষ, লম্বা লম্বা অনেকগুলো মানুষ একটা লাশ পোড়াচ্ছে। তিনি খুবই রিল্যাক্সড হন যে নাকি আসলে ঠিক আছে লোকজন পাওয়া গেল, কাউকে পাওয়া গেল। তো উনি শ্মশানের পাশ দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছে, যে এমন সময় দেখলো যে লোকগুলা যেই লোকগুলা লাশ পোড়াচ্ছে এবং যে লাশটা ইভেন পড়ছে তাকে প্রপারলি দেখা যাচ্ছে, কারণ লাশটা যখন পোড়ায় তখন পুরাটা কাঠ দিয়ে ঢেকে ফেলা হয়, কিন্তু ওই লাশটা প্রপার পুরো কমপ্লিটলি দেখা যাচ্ছে এবং তার চারিপাশে যে কয়জন লোক ওই লাশ পোড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে আছে। তিনি একটা পর্যায়ে ওভারলুক করে সামনের শ্মশান ঘাটটা ক্রস করে গেলেন। ওয়েট এ মিনিট, শ্মশান ঘাটটা যে ক্রস করে গেলাম, এই শ্মশান ঘাটটা তো অনেকদিন যাবৎ বন্ধ, এখানে তো কোনো ধরনের লাশ পোড়ানো হয় না। এলাকার লোকজনরা সবাই এই জায়গায় লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে, কারণ সরকারের খাস জমি এটা, এখানে লাশ পোড়ানো যাবে না। কিন্তু এইখানে লাশ পোড়াচ্ছে কেন, লাশ পোড়াচ্ছে কে? তাইলে উনি কি করলেন, প্রায় 50-60 গজ দূরে হাঁটার পরে পিছনে তাকালেন এবং চোখগুলা কোথায় পজিশন করা কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তার কাছে মনে হলো ওই যে কয়জন লোক এই লাশ পড়েছে সেটা তার দিকেই তাকিয়ে আছে। তিনি কি করলেন, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় নেমে গেলেন তার বাড়ির দিকে। এই পর্যায়ে তার কোনো প্রবলেম হলো না, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবং বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে বাড়িতে যে তিনি অজ্ঞান হয়ে যান, যে এরকম ঘটনা তো তিনি আগে কখনো ফেস করেন নাই। পরের দিন বাড়ির লোকজনদেরকে নিয়ে যান ওই শ্মশান ঘাটে যে আদৌ কোনো কিছু পুড়েছিল নাকি ওই দিন এখানে পরে, কারণ যদি আপনাকে আজকে কেউ পোড়ায় তো পরের দিন আপনি দেখতে পারবেন যে আপনার অনেক কিছু পুরানো পোড়া জিনিস পড়ে থাকে। তো লোকজন নিয়ে যায়, গিয়ে দেখে যে আদৌ ওখানে কিছু পোড়া ছিল না এবং পুরানো অবস্থায় কিছু পাওয়া যায় নাই। তো কাঁচা রাস্তাতে যাওয়ার পথে, তার বাড়িতে যাওয়ার পথে, তো বাড়ির গেটের ঠিক 100 গজ সামনে একটা লোক দাঁড়ানো অবস্থায়, আগুন দূর থেকে মনে হচ্ছিল যে আগুন জ্বলছে, কিছু আগুনের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি কাছে যাওয়ার পর যেটা দেখলো যে যেই মানুষটার লাশ পোড়াচ্ছিল সেই মানুষটা কাশ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই মানুষটাই, কিন্তু প্রপারলি বোঝা ছিল না আদৌ সেই মানুষটা। কিন্তু এই কিছুক্ষণ আগে যাকে দেখলো লাশ পুড়ছে তিনি কাঠ ওই জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। এরপরেই তিনি অজ্ঞান হয়ে যায় এবং বাসায় যে বলে যে আমি এই ঘটনা ফেস করে আসছি গতকালকে রাতে। এমন না যে তিনি আগে কখনো পজেস ছিল বা তার ফ্যামিলি থেকে এরকম কেউ পজেস হয়েছিল বা তিনি আগে কেউ এরকম ফেস করেছে, এরকম আগে অনেকবার রাতে ঘটনা ঘটেছে, কিন্তু এর আগে তিনি কখনো এরকম কিছু ফেস করেন নাই। পরে লোকজন নিয়ে যাওয়া হয় এবং ওই শ্মশান যে সেখানে আগে পোড়ানো হতো এখানে দেখে বাড়িতে তালা মারা এবং ওখানে কোনো চিহ্নই নাই যে কেউ এখানে লাশ পুড়িয়েছে বা সামথিং। এটাই ছিল ঘটনা। সেকেন্ড ঘটনাটা শুরু করব। আফরোজা ইয়াসমিন নামে এক আপুর ঘটনা শেয়ার করব। উনি কোথা থেকে আমাকে ঘটনা পাঠিয়েছে সেটা বলার পারমিশন দেননি, তাই সেটা লুকিয়ে যাচ্ছি। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ওনার দাদি মারা যাবার পর থেকে। তো দাদি যেদিন মারা যায় তার 3 মাস পর থেকে ঘটনাটা মূলত শুরু। তিনি তখন হোস্টেলে থাকতেন পড়াশোনা করার জন্য কলেজের। তো হোস্টেলে থাকা অবস্থায় তার সাথে আরো 2জন রুমমেটও ছিল। হঠাৎ করে সেদিন তিনি ফিল করলেন লাইট বন্ধ, ঘুমের সময় ঘুমাতে যাবে তন্দা চলে আসছে, এমন সময় ফিল করলেন তার পায়ের উপর দিকে আলতো করে একটা ছুঁয়ে দিল, হাত দিয়ে ছুঁয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল হঠাৎ করে। এরকম করে তার রুমমেট কখনো আচরণ করেনি, আগে কখনো আচরণ করেনি। তো তিনি খুব অবাক হয়ে লাইটটা জ্বালালো যে আসলে দুষ্টুমি করেও কেউ করছে কিনা। দেখলো যে রুমমেটটা 2জনই ঘুম এবং এত ফাস্ট উঠে গিয়ে শব্দ হবে মাস্ট। এই 2011-র ঘটনা শেয়ার করছি। তখন
এরকম হওয়ার কথা না। তিনি লাইট অফ করে গেলেন এবং ঘুমিয়ে গেলেন। পরবর্তী সময়ে কিছুদিন পর তিনি আবারও একই জিনিস ফিল করলেন এবং ফিল করলেন যে তার পায়ের উপর থেকে পায়ের উপরে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, হাত ধরে মানে আলতো করে টেনে দিচ্ছে অথবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো তিনি কয়েকবার লক্ষ্য করার পরে তিনি তার মাকে বললেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে হোস্টেলের ভেতরে, আমি থাকতে পারছি না, পড়তে পারছি না। এবং একদিন হোস্টেলের রুমমেট ছিল না, সেদিন আলো থাকা অবস্থায় কে জানি তার মাথায় হাত বুলিয়ে দেয়। এবং আপনি একা বসে আছেন, আপনার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, আপনার কাছে তখন কিরকম লাগবে আমি জানি না। আমার কাছেও খারাপ লাগতো যে এরকম হঠাৎ করে হাত বুলিয়ে দিবে কে। তার বাসায় যাবেন, পড়াশোনা তিনি করতে পারছিলেন না। বাসায় জানানোর পর তার বাসার লোকজন বলে যে ঠিক আছে তুমি বাসায় আসো, যেহেতু পড়াশোনা করতে কষ্ট হচ্ছে বাসায় আসো। বাসায় আসার পর তিনি তার বাবা আমাকে বললেন, তার বাবা খুব প্র্যাকটিক্যাল একটা পার্সন ছিলেন এবং তিনি এই জিনিসটা বিশ্বাস করেননি ওই মুহূর্তে। পরবর্তী সময়ে তার নানি এবং তার মার সহযোগিতায় তিনি তাদের পরিচিত একজন আলেমের কাছে যান এবং ওই আলেম শুধুমাত্র তার নানিকেই ভেতরে বসতে দেয় এবং তাকে তার মাকে বাইরে রাখে। এক পর্যায়ে তিনি তার নানিকে বলে যে আসলে ওনার সাথে একটা কাপল জিন সব সময় থাকে এবং তারা ওর সাথেই থাকতে পছন্দ করে। এবং এমন এই দুই কাপল জিন ছিল তার দাদির সাথে। সেই থেকে উনি ফ্যামিলির বড় মেয়ে এবং এরপর থেকে ওনার সাথে থাকতে শুরু করেছে এবং শুরুতে বলেছিল যে আমি এটার কোনো কিছু করতে পারবো না, চিকিৎসা করতে পারবো না, উল্টা আমি যদি কিছু করি আমার ক্ষতি হয়ে যেতে পারে। পরবর্তী দিন তার নানিকে ডেকে বলে যে ওনারা আসলে ওনার কোনো ক্ষতি করবে না এবং সাথে থাকবে। তো আপনারা এক কাজ করেন, এই তাবিজটা নেন, এই তাবিজটা ওনার সাথে রাখেন সবসময়, অ্যাটলিস্ট কাছে থাকলেও ওনার খাটে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, ঘুমটা যাতে ভালো হয়, এটা ওনার হেল্প করতে পারে। তো পরবর্তী সময়ে এক্সাম কাছাকাছি ঘনিয়ে আসে। এক পর্যায়ে তিনি এক্সামের কারণে তার হোস্টেলে ফেরত যায়। তো হোস্টেলে ফেরত যাওয়ার পরে তার বাসার থেকে শুনতে থাকে যে তার রুমের মধ্যে ওই দিন হঠাৎ করে গেস্ট আসার পরে তার মা এবং তার ভাই ওই রুমের মধ্যে থাকতে যায় আর কি, তার রুমের মধ্যে ঘুমাতে যায়। তো এরকম শব্দ আসে যে কেউ হাড় ভাঙা শব্দ, রাগে গড় গড় করছে, তার খাটের মধ্যে যেন কেউ শুতে না পারে, এরকম শব্দ আসছে রুম থেকে। তো এটা কন্টিনিউ করতে থাকে রাসেল ভাই। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন পড়তে বসছে, লক্ষ্য করছে যে হাতের উপরে কেউ শক্ত করে ধরে আছে, কিছুক্ষণ পর 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে হাতের উপরে। অথবা তার প্রচন্ড ঘুম পেত, সবসময় ঘুম পেত। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, উনি খুব স্বপ্ন দেখতো রাসেল ভাই এবং স্বপ্নটা এরকম যে উনি খুব ক্লিয়ার স্বপ্ন দেখতো, একদম পরিষ্কার স্বপ্ন, পরের দিন মনে থাকতো এরকম স্বপ্ন। এবং উনি ভবিষ্যৎ মানে পরে কি হতে পারে বা কি হতে যেতে পারে এরকম স্বপ্ন পর্যন্ত দেখতো এবং দেখতো সব তার বাবাকে নিয়ে, তার বাবার ভালো ক্ষতি সবকিছু তিনি স্বপ্নে দেখতেন এবং প্রায় সময় দেখতেন। তো তিনি তার মাকে বলতেন যে বাবার আজকে ঝামেলা হতে পারে বা কিছু, তার মা আগের থেকেই বাবাকে সতর্ক করে দিত, এরকম আর কি। আর হোস্টেলে ব্যাক করার পর থেকে রাসেল ভাই উনি কন্টিনিউয়াসলি ঘুমাতে থাকেন, কিছুক্ষণ পর পর ঘুম আসতো। তো হোস্টেলের যে রুমমেট আছে তারা বলতো যে আপু যে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে কথা বলছে এবং উনি সারাক্ষণ ঘুমাতোই, মানে কারোর সাথে কথা বলতো না, খেত না ঠিক মতো, সারাক্ষণ 24 আওয়ার্সের মধ্যে দেখা যেত 18-19 ঘন্টা ঘুমের মধ্যে চলে গেছে। তো বলে যে উনি কথাও বলেন না, কারোর সাথে মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, আন্টি তার মাকে বলছে তার রুমমেটসরা। তো এরকম পর্যায়ে এমন হয়েছে যে তার ফ্রেন্ডরা যদি তার সাথে কোনো খারাপ ব্যবহার করতো, দেখা যেত যে ইনস্ট্যান্ট তার ফ্রেন্ডের এগেইনস্ট মানে ফ্রেন্ডের কোনো ক্ষতি হয়ে যেত। হঠাৎ করে কেউ ব্যথা পেয়েছে, তার সাথে খারাপ ব্যবহার করলো, হঠাৎ করে হাত কেটে গেল, এরকম হতে থাকলো। একটা পর্যায়ে উনি সহ্য করতে না পেরে উনি তার মা বাবাকে বলেন যে এই ঘটনাগুলো তো আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিতে পারছি না, তো এটার ব্যাপারে একটা বিহিত করো। তো এর মাঝখানে তার কিছু স্বপ্ন আসতে থাকে, স্বপ্ন দেখতে থাকে, একটা মানুষের সাথে তার পরিচয় হয় এবং এত জীবন্ত মানুষ মনে হয় যে সে কালকেই তার সাথে দেখা করবে, এরকম টাইপের। তো পরবর্তী সময় একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং বিয়ে হয়ে যায় এবং এটা সেই মানুষটাই তাকে মানে বিয়ে করেন তিনি, যাকে স্বপ্ন দেখতেন রেগুলার। তো হাজব্যান্ড ওয়াইফের লাইফ স্টার্ট হয়, তার বিয়ে হয়ে যায় তার এক পর্যায়ে এবং বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই সমস্যা শুরু হয়, তার হাজব্যান্ডের সাথে তার সমস্যা শুরু হয়। প্রথমে মনে হচ্ছিল যে তার সমস্যাগুলো হতে পারে ফ্যামিলিগত, কোনো কেউ যদি বদ নজর দিয়ে থাকে অথবা তার উপর যদি কেউ হিংসা করে থাকে সেই থেকে হতে পারে। তো উনি এই জিনিসটা চিন্তা করতে করতে আবার সেই হুজুরের কাছে যায়, শরণাপন্ন হন যে তার ঘটনাটা ঘটলে কে ঘটাচ্ছে বা কি ঘটছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, উনি প্রায় যে কয়বারই ওনার সন্তান
লাভের আশায় সন্তান প্রেগনেন্ট হয়েছিলেন, সেই কয়বারই তার মিসক্যারেজ হয়ে যায়। 3বার 5 বছরের বিবাহিত জীবনে 3বার তার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। এখন স্টিল নাও এই পর্যন্ত তার এই ঘটনা ঘটে যাচ্ছে। এর মাঝখানে কিছুদিন আগের ঘটনা রাজশাহীর ঘটনাটা এরকম যে উনি রাস্তা পার হবে, তার সাথে তার ননদ ছিল। রাস্তা পার হওয়ার এক পর্যায়ে তার ননদ এবং ননদের আরেকজন সাথে কেউ ছিল, রাস্তা ক্রস করে গেছে। উনি অন্য মনস্ক হয়ে রাস্তা ক্রস করছিল। এক পর্যায়ে রাস্তা ক্রস করবার সময় তার মানে অপোজিট সাইড থেকে মানে একটা রিক্সার একটা গাড়ি আসছিল। এমন অবস্থা ছিল যে এত অল্প সেকেন্ডের ডিস্টেন্স ছিল যে উনি আর কোনোভাবেই ব্যাক করতে পারবে না, মানে ওখানে হয় তাকে অ্যাক্সিডেন্টই হয়ে পড়ে যেতে হবে। কিন্তু সামহাও ওই রিক্সাটা ওই জায়গা থেকে খুব ফাস্ট ছিটকে পড়ে এবং ওইখানকার উপস্থিত লোকজন বলেছে যে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছে, জাস্ট সিম্পলি আল্লাহ আপনাকে বাঁচাই দিছে, আপনার উপর দিয়ে কোনো ঝামেলা হয় নাই। রিক্সাটা তখন সাডেনলি মানে ওইখানে এমন ক্যালকুলেশন ছিল যে রিক্সা এবং গাড়ি তার উপর দিয়ে উঠে যাওয়ার কথা, কিন্তু তার এক ফোঁটা ক্ষতি হয় নাই। এবং খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটে। তিনি সেদিন সিল্কের শাড়ি, সিল্কের কাপড় পরেছিলেন, একটা সালোয়ার কামিজ পরেছিলেন। তার বাসায় মানে রান্না করতে গেছে, তো স্টোভের আগুন জ্বলছিল না। একটা পর্যায়ে আগুন জ্বালাতে যে তার স্টোভটা অন করে তিনি চেক করতে যে সামহাও আগুন লেগে এটা বাস্ট করে। তো ওই মুহূর্তে যে কেউ থাকলে তার মৃত্যু অবধারিত, কিন্তু তার শরীরে একটা ফোঁটাও আঁচড় লাগেনি। এবং রাসেল ভাই কন্টিনিউয়েশন এইটা কিন্তু এখন পর্যন্ত চলছে। আপুর উনি এটা কিছুদিন আগে বলেছে যে তার সাথে কেন ঘটছে এগুলি তিনি কিছুই জানেন না। তো পরবর্তী সময়ে আবারও তিনি হুজুরের কাছে যান তার ঘটনার ব্যাপারে জানার জন্য। ওই হুজুর বলে যে আসলে যে কাপল জিনটা আছে তারা আপনাকে ছাড়বে না এবং আপনার প্রতি তার প্রচুর মায়া। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে মায়া থেকে মানে হিসাবটা আলাদা, যে আপনাকে তিনি কারোর সাথে থাকতে দিবেন না এবং যে মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার তাদের কারণে হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মহিলা তাকে সবসময় ডিস্টার্ব করে, তার চেহারাটা অলমোস্ট তার মতোই। এবং তিনি মানে উনি বলেছেন যে স্বপ্নে যে করবার তিনি তাকে দেখেছেন, স্বপ্নে যে করবার তিনি তাকে আসলে তিনি ছিল না, এটা ছিল সেই জিনটা, যে জিনটা হাজব্যান্ড ওয়াইফ তার সাথে থাকতো সবসময়। এখন পর্যন্ত কন্টিনিউশন আছে। এবং রাসেল ভাই আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে যে উনি একটা তেল পরিয়েছিলেন এবং এখানে ওনার হাজব্যান্ডের এবং ওনার নিজের, এবং এমন অবস্থা যে হাজব্যান্ড এবং ওয়াইফ ওদের বাচ্চা হচ্ছে না কেন, এই জিনিসটা বারবার তারা ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার পরও কোনো সমস্যা বের করছে না, কিন্তু কোনো ধরনের লাভ হচ্ছে না। তো রিসেন্টলি তেল পরার পরে আমি আপনাকে ছবিটা দিয়েছি যে একটা লেয়ার এসছে এবং এটা খুবই অদ্ভুত একটা লেয়ার এসছে তার হাজব্যান্ডের থেকে। তার দেখলাম তো তাদের সাথে মানে এরকম অবস্থা যে তার রুমমেট থেকে শুরু করে হাজবেন্ড পর্যন্ত সবাই তার রুমের মধ্যে কিছু না কিছু প্রেজেন্স এখনো পর্যন্ত ফিল করে। রাসেল ভাই ইট কন্টিনিউস, এখনো পর্যন্ত কন্টিনিউ করছে এবং গতকালকেও মনে হয় কন্টিনিউ করেছে। আমি জানি না কি অবস্থা, তিনি আমাকে শেয়ার করেছিলেন কয়েকদিন আগে এবং আমার কাছে মনে হচ্ছিল আমি এটা শেয়ার করি হতে সময়।